তাহলে বলো দেখি মনে আছে নাকি আর্টিকেল 77 কি বলা ছিল বলো তো? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে দেশ পরিচালনা করবে, কেন্দ্রীয় সরকারের কার্যনির্বাহ। আর্টিকেল 77। আচ্ছা আর্টিকেল 78 কি বলছিলাম বলো তো? ডিউটি অফ প্রাইম মিনিস্টার। তার মানে লোকসভার সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক কে ঘটাবে? প্রধানমন্ত্রী। তারপর ক্যাবিনেট সঙ্গে সম্পর্ক কে ঘটাবে? প্রধানমন্ত্রী। এইটাই কোথায় ছিল? 78। আর্টিকেল 79 কি বলা আছে বলো তো? পার্লামেন্টের গঠন সম্পর্কে। পার্লামেন্ট একটা কি শব্দ? পার্লামেন্টের আইডিয়া আমরা কোথা থেকে নিছি? ব্রিটেন থেকে নিছি। তাহলে বলো পার্লামেন্টের গঠন সম্পর্কে বলছে। পার্লামেন্ট কি কি নিয়ে গঠন হয়? লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি লোকসভা রাজ্যসভার অধিবেশনে উপস্থিত থাকতে পারেন? পারে না, তবুও তিনি অভিন্ন অঙ্গ পার্লামেন্টের। আচ্ছা নিম্ন কক্ষ কাকে বলে? উচ্চ কক্ষ কাকে বলে? আচ্ছা তারপরে আর্টিকেল 80 কি বলছিলাম বলো? আর্টিকেল 80 কাউন্সিল অফ স্টেট কাকে বলে? রাজ্যসভাকে বলে। ব্রিটেনে এটাকে কি বলা হয়? হাউস অফ লর্ডস। ইউএসএ তে কি বলা হয়? সেনেট। ইউএসএ তে কি বলা হয়? সেনেট। বলো রাজ্যসভার মেয়াদ কতকাল? অনির্দিষ্টকাল। কিন্তু সদস্য নিযুক্ত হয় কত বছরের জন্য? আচ্ছা পার্মানেন্ট বডি কাকে বলা হয়? স্থায়ী কাকে বলা হয়? রাজ্যসভা। রাজ্যসভা কি ভেঙে দেওয়া যায়? রাজ্যসভা কোনোদিনও ভেঙে যায় না। কত বছর পর পর রিটায়ার করে সদস্যরা? কতজন করে? 1/3 করে রিটায়ার করতে থাকে। বোঝা গেল তো? আচ্ছা রাজ্যসভায় সর্বোচ্চ সিট কতগুলো হইতে পারে? 250। কতজন নির্বাচিত? 238। কতজন মনোনীত? এই কে মনোনীত করে? কোন কোন জায়গার থেকে? লাস্ট মনে রাখতে বলছি না? লিটারেচার, আর্ট, সায়েন্স, সোশ্যাল সার্ভিস, এখান থেকে নিয়োগ করে। আচ্ছা কিন্তু বর্তমানে কতগুলা সিট আছে? 245। কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতজন? 8টা। আর এমনিতে রাজ্য থেকে 225টা। তাহলে টোটাল ইলেক্টেড কতগুলা? ইলেক্টেড 233 আর নমিনেটেড 12টা। এখানে কোনো সমস্যা নেই। সব থেকে বেশি সিট রাজ্যসভায় কোন কেন্দ্রশাসিত অঞ্চল? কয়টা? দ্বিতীয়। কয়টা? আরেকটা কোথায়? পন্ডিচেরি। আচ্ছা রাজ্যসভায় কারা ভোট দিতে পারে? কারা? বিধানসভার সদস্যরা ভোট দিতে পারে। বোঝা গেল তো? ভোটিং পদ্ধতিটাকে কি বলা হয়? সিঙ্গেল ট্রান্সফারেবল। ভোট কিসের মাধ্যমে দেওয়া হয়? ব্যালট পেপার। ওইখানে কি প্রেফারেন্স হিসাবে ভোট দেওয়া হয়। দেখাইছিলাম তো সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। রাজ্যসভাতে আর কিছু নাই, যা বলার বলেই দিছি। তাহলে আজকে কি দেখব? আর্টিকেল 81। এই আর্টিকেল 81 বলা আছে লোকসভা সম্পর্কে। কি সম্পর্কে বলা আছে? লোকসভা সম্পর্কে বলা আছে। এই লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ, পার্লামেন্টের নিম্ন কক্ষ। লোকসভায় যারা নিযুক্ত হয় তাদেরকে বলা হয় এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। বোঝা গেল তো? আচ্ছা এই লোকসভাকে বলা হয় হাউস অফ পিপল। আর ব্রিটেনে এটাকে কি বলা হয়? হাউস অফ কমন্স। কি বলা হয়? হাউস অফ কমন্স। আর ইউএসএ তে কি বলা হয়? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমাদের এখানে কি বলা হয়? হাউস অফ পিপল। আর ইয়েতে কি বলা হয়? ব্রিটেনে কি বলবো? হাউস অফ কমন্স। আর ইউএসএ তে কি বলবো? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হলো তো? বোঝা গেল? লোকসভা। এই লোকসভায় কিভাবে নির্বাচন হয়? লোকসভায় সরাসরি জনগণদের দ্বারা নির্বাচন হয়। মানে আমরাই নির্বাচন করে লোক পাঠাইছি না? এদেরকে মেম্বার অফ পার্লামেন্টের কারা গেছে? আমরা ভোট দেওয়ার পরেই তো ওরা গেছে। আমরা প্রত্যক্ষভাবে ভোট দিই। ঠিক আছে তো?
লোকসভার সদস্য হইতে গেলে ন্যূনতম 25 বছর, আর রাজ্যসভায় কত লাগতো, আর রাষ্ট্রপতি হলে ন্যূনতম 35, তাহলে ন্যূনতম কত বছর লাগবে, 25 বছর লাগবে। ভারতীয় নাগরিক হইতে হবে, পাগল হওয়া যাবে না, দেউলিয়া হওয়া যাবে না, লাভজনক পদে থাকা যাবে না, তা এগুলা হচ্ছিল এলিজিবিলিটি। বোঝা গেল কি বললাম? দেউলিয়া হইলে পরে কি হবে, ও ঋণের একদম শেষ অবস্থা, তার মানে ওর দেশের টাকা নিয়ে কি করবে, সবার আগে আগে নিজের ঋণ মিটাবে। পাগল হইলে কি হবে, ওর আমাদের অবস্থা খারাপ করে ছেড়ে দিবে, তাই না? আর কোনো লাভজনক পদে থাকা যাবে না, ওইখান থেকে অবসর গ্রহণ করে তবেই ও দাঁড়াইতে পারবে লোকসভা ভোটে। বোঝা গেল কি বললাম? লোকসভা ক্লিয়ার। এই লোকসভায় সর্বোচ্চ সিট 2019-এর আগ পর্যন্ত 552 হইতে পারত। কি বললাম? 2019-এর আগে 552 হইতে পারত, যার মধ্যে 550 জন ইলেক্টেড নির্বাচিত এবং 2 জন নমিনেটেড। কে নমিনেট করতো? রাষ্ট্রপতি। 2 জন কারা ছিল? অ্যাংলো ইন্ডিয়ান। কিন্তু এর আগের দিন বলে দিয়েছি সংবিধান সংশোধন 2019 সালে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই অ্যাংলো ইন্ডিয়ান পদটাকে বাতিল করে দেওয়া হয়। বোঝা গেল তো? তার মানে এখন আর অ্যাংলো ইন্ডিয়ান পদ নাই। তার মানে এইবার পরীক্ষায় প্রশ্ন আসবে 2019 সালে পার্লামেন্টে মোট রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কতজন ছিল? কতজন ছিল? 14 জন। আমি পার্লামেন্টের কথা বলতেছি। পার্লামেন্ট মানে কি? লোকসভা এবং রাজ্যসভা। মন দিয়ে বোঝো, 2019 সালের আগে রাষ্ট্রপতি কতজনকে পার্লামেন্টে মনোনীত মানে নমিনেট করতে পারত? রাজ্যসভায় 12 জন আর অ্যাংলো ইন্ডিয়ান লোকসভায় 2 জন, টোটাল 14 জন। যদি বর্তমানে কতজন পার্লামেন্টে নমিনেট করতে পারে? 12 জন। কতজনকে বাতিল করা হলো? 2 জনকে। 2 জন কারা ছিল? অ্যাংলো ইন্ডিয়ান। কত সালে বাতিল করা হয়েছে? 2019 সালে। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2020 থেকে অ্যাক্ট হয়, লাগু হয় 2020 থেকে। এমনি তো বাদ দেয় নেই। 104তম অ্যামেন্ডমেন্ট 2019। আমি 104তম অ্যামেন্ডমেন্ট বললাম, লাগু হয়েছে কিন্তু 2020। হ্যাঁ, তাহলে বুঝলা তো 552 জনের মধ্যে 104তম অ্যামেন্ডমেন্ট দ্বারা 2 জন অ্যাংলো ইন্ডিয়ান। এইবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে বর্তমানে লোকসভায় সর্বোচ্চ সিট সংখ্যা বলো, তাহলে কত বলবা? 552 কি আর বলবা? 500 কত বলবা? 550। এই 550 জনের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে থাকে 20 জন এবং রাজ্য থেকে থাকে 530 জন। বোঝা গেল তো? এটা সর্বোচ্চ। বোঝা গেল তো? কিন্তু বর্তমানে আছে কতগুলা? স্ট্রেংথ অফ লোকসভা কত? 543। যদি বলতো 2019-এর আগে কত ছিল? 545। কেন? 543 প্লাস 2 জন অ্যাংলো ইন্ডিয়ান। তাহলে বর্তমানে স্ট্রেংথ কত? 543। এর মধ্যে 19 জন আছে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, আর কতজন আছে? 524 জন। তাহলে রাজ্য থেকে কতজন? 524 জন। আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কয়জন? 19 জন। বোঝো নাই? আমার এইখানে কতজন বসতে পারে বলো তো? বলো না একটা। এটা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 4 সাথে 28, 2 30 জন বসতে পারে। এটা বসতে পারে, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ। কিন্তু বইসা আসো কতজন? এটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট বইসা আসো 15-16 জন। বুঝলা এবার? তার মানে সর্বোচ্চ সিট লোকসভায় কত হইতে পারে? 550 জন। এর মধ্যে ইউটির থেকে যাবে কয়জন? কতজন বললাম? 20 জন। আর রাজ্য থেকে যাবে কতজন? 530 জন। এইটা হচ্ছিল ম্যাক্সিমাম ক্যাপাসিটি। কিন্তু বর্তমানে স্ট্রেংথ কত আছে? কয়জন? 543। এর মধ্যে 19 জন ইউটি থেকে, 524 জন যাবে রাজ্য থেকে। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে এইখানেও জিজ্ঞাসা করে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভার সিট বেশি? কোন কেন্দ্রশাসিত অঞ্চল হবে? কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। দিল্লির থেকে কয়জন যাবে?
দিল্লির থেকে যাবে 7 জন। দিল্লির থেকে কজন যাবে? 7 জন। তারপরে আসবে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর থেকে যাবে 5 জন। জম্মু কাশ্মীর থেকে কজন যাবে? 5 জন। বাকি থাকলো কয়জন? এখানে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টা আমাদের বলো তো? 8টা। এখানে কয়টা হয়ে গেল? এখানে কয়টা ইউনিয়ন টেরিটরি হয়ে গেল? 2টা। এখনো কয়টা বাকি? 6টা। তার মানে আমাদের বাকি কয়টা সিট আরো? 7 5 কত? 12 আর কত 7-এ দাদরা আর দমন-দিউ থেকে একটা করে দিয়েছে না? ওখান থেকে 2 জন যাবে। দাদরা দমন-দিউ একসাথে করে দিয়েছে না এখন? এটা লিখে দিই, দাদরা দমন-দিউ থেকে কত যাবে? দাদরা দমন-দিউ থেকে যাবে 2 জন। তারপরে দেখো বাদবাকি গুলোর থেকে একটা করেই পড়ে। যেমন পন্ডিচেরি কত? পন্ডিচেরি একটা, তারপরে চণ্ডীগড় একটা, তারপরে আন্দামান নিকোবর একটা, লাক্ষাদ্বীপ একটা, আরেকটা লাদাখ থেকে একটা। বোঝা গেল তো? এই হলো 5টা। বাকিগুলোর থেকে কয়টা? 5টা। তাহলে কয়টা হলো? 5 6 7 5 5 10 2 12 আর 7 19টা। বোঝা গেল তো? 2টা প্রশ্ন হয় কিন্তু। রাজ্যসভায় কোন ইউনিয়ন টেরিটরি থেকে বেশি জন যায়? জম্মু কাশ্মীর। কয়টা যাবে? তারপরে কে যাবে? 4টা যাবে। জম্মু কাশ্মীর থেকে রাজ্যসভায় 4টা যাবে। আর দিল্লির থেকে কয়টা যাবে? 3টা। কিন্তু এবার লোকসভায় উল্টায় গেল, লোকসভায় বেশি কয়টা যাবে? 7টা। তারপরে জম্মু কাশ্মীর থেকে যাবে কয়টা? 5টা। দাদরা দমন-দিউ থেকে থাকবে কয়টা? 2টা। আর বাদবাকিগুলোর থেকে একটা করে। বোঝা গেল? এই হলো 19টা। তার মানে লোকসভা বুঝতে পারলা তো? হ্যাঁ, লোকসভা। আচ্ছা, এই লোকসভাকে বলা হয় অস্থায়ী কক্ষ। লোকসভাকে কি বলা হয়? অস্থায়ী কক্ষ। আর স্থায়ী কক্ষ কাকে বলা হয়তো? রাজ্যসভা। এই লোকসভার মেয়াদ 5 বছর। লোকসভার মেয়াদ কত বছর? 5 বছর। তাহলে বলো তো ওর সদস্যদের মেয়াদ 5 বছর। ওরা কিভাবে নিযুক্ত হয়? সরাসরি প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়। আর রাজ্যসভার মেম্বাররা পরোক্ষভাবে। বোঝা গেল তো কি বললাম? হ্যাঁ, লোকসভা রাজ্যসভা বুঝতে পারছো? এইবার আমরা লোকসভা রাজ্যসভার কিছু পার্থক্য বলার চেষ্টা করবা নিজেরা না দেখে। এটা রাজ্য বলি আর এটা লোকসভা বলি। সমপিয়া বলো। হ্যাঁ, রাজ্যসভা অনির্দিষ্টকাল। কি মেয়াদ? মেয়াদ অনির্দিষ্টকাল। এটা কি? অনির্দিষ্টকাল। আর এটা 5 বছর। বাস হয়ে গেল, বাস গল্প শেষ। এবার নিরুপম একটা পার্থক্য, একটাই পার্থক্য। এটা আছে কততে? 80-তে। আর্টিকেল 80। এটা কত? আর্টিকেল 81। রনি বলো। এটা হচ্ছিল কি? স্থায়ী। আর ওইটা কি? ওইটা অস্থায়ী। অভিযুক্ত বলো একটা। হ্যাঁ, এটাতে ভোট কিভাবে হয় লোকসভায়? এটা প্রত্যক্ষ ভোট হয়। আর এটা কি? পরোক্ষ ভোট হয়। তারপরে আরেকটা কে বলবে? হ্যাঁ, এটা কি? এটা উচ্চ কক্ষ। এটা কি? নিম্ন কক্ষ। আরেকটা কে বলতে পারবে? সৌরভ বলতে পারবা? বলো। হ্যাঁ, এইটার রাজ্যসভার বয়স কত? 30। আর এটা কত? আমি যেহেতু এখানে আরেকটা হয় স্পিকার আর যেহেতু বলিনি তার জন্য এটা আমি বলবো না। খালি একটা জিনিস মাথায় রাখবা, বর্তমানে পার্লামেন্টে কতজন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত? আর 2019 সালের আগ পর্যন্ত। কিন্তু যদি ওরা উল্লেখ করে দেয় 2019-এর আগে, তাহলে কিন্তু কত দিব? 14। বোঝা গেল তো? আচ্ছা, তাহলে লোকসভা রাজ্যসভা বুঝতে পারলা? হ্যাঁ, স্থায়ী কক্ষ অস্থায়ী কক্ষ বোঝা গেল তো? তার মানে লোকসভায় কতজন সর্বোচ্চ থাকতে পারে? 550 জন। আর রাজ্যসভায় কতজন সর্বোচ্চ থাকতে পারে? হলো তো? এইবার যদি কোনো কক্ষে এই সংখ্যার 1/10 অংশ উপস্থিত না থাকে, সেই দিন ক্লাস বন্ধ। বোঝা গেল কি বললাম? যদি এই সংখ্যাগুলার, এই যে 550, লোকসভায় 550-এর 1/10 কত হয়? 55 জন। আর 250-এর 1/10 কত? 25। যদি লোকসভায় 55 জন উপস্থিত না থাকে,
তাহলে ওইখানে মিটিং বন্ধ, অধিবেশন হবে না। যদি রাজ্যসভায় 25 জন উপস্থিত না থাকে তাহলে কি বলবো, অধিবেশন হবে না। এই লোকসভার 55 জনকে বলা হয় কোরাম, ঠিক একইভাবে রাজ্যসভায় 25 জনকে বলা হয় কোরাম। কোনো কোনো দেখবো আমি মনে সেটাও দিছিলাম, হ্যাঁ। কোরাম কাকে বলা হয়? 1/10। কত অংশ? অংশের দিক থেকে কত অংশ? 1/10। যদি একদম সংখ্যা জিজ্ঞাসা করে, বলো লোকসভায় তাহলে কোরাম কতজন? 55। আর রাজ্যসভায় কোরাম কতজন? বুঝতে পারতেছো তো? কোনো অসুবিধা হইতেছে না তো? কোরাম বোঝা গেল তো? লোকসভা এবং রাজ্যসভায় দুইটা অধিবেশনের মধ্যে গ্যাপ 6 মাসের বেশি হওয়া চলবে না। কি বললাম? লোকসভা এবং রাজ্যসভায় দুইটা অধিবেশনের মধ্যে গ্যাপ 6 মাসের বেশি হবে না। অধিবেশন 3টা হয়, একটা কি বাজেট অধিবেশন, একটা বাজেট অধিবেশন, আরেকটা কি মনসুন অধিবেশন, আরেকটা কি উইন্টার। এই বাজেট সেশন শুরু হয় ফেব্রুয়ারি থেকে মে, ফেব্রুয়ারি থেকে মে। মনসুন সেশন শুরু হবে 1 মাস বাদ দাও, জুলাই থেকে কি সেপ্টেম্বর, 1 মাস বাদ দাও, এখান থেকে কি হবে? এগুলা কিন্তু পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ। তাহলে কি বললাম? অধিবেশন, দুইটা অধিবেশনের মধ্যে গ্যাপ 6 মাসের বেশি হবে না, 6 মাসের বেশি করা যাবে না। দুইটা অধিবেশনের মধ্যে পার্থক্য 6 মাসের বেশি হবে না। সেশন কয়টা হয়? কি কি? বাজেট সেশন কি কোন মাস থেকে? ফেব্রুয়ারি থেকে মে, 1 মাস করে বাদ দিবা। জুলাই থেকে, নভেম্বর থেকে শেষ। বোঝা গেল? ক্লিয়ার? এই পার্লামেন্টে একটা পদ থাকে, যার নাম লিডার অফ দ্য হাউস। তার মানে কি বললাম? পার্লামেন্টে একটা পদের নাম কি? লিডার অফ দ্য হাউস। যদি প্রধানমন্ত্রী লোকসভার সদস্য হয়ে থাকে তাহলে তিনি হবেন লোকসভার লিডার অফ দ্য হাউস। কি বললাম? যদি প্রধানমন্ত্রী লোকসভার সদস্য হয়ে থাকে তাহলে লোকসভার লিডার অফ দ্য হাউস কে হবে? আর যদি না হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর মনোনীত একজন হবে লোকসভার লিডার অফ দ্য হাউস। বোঝা গেল তো? ঠিক একইভাবে রাজ্যসভাতেও লিডার অফ দ্য হাউস থাকে। রাজ্যসভাতে যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে ওই হবে লিডার অফ দ্য হাউস রাজ্যসভার, আর নয়তো ওর মনোনীত কেউ একজন হবে। তাহলে তোমরা আমাকে বলো তো, বর্তমানে লোকসভার লিডার অফ দ্য হাউস কে? আমাদের নরেন্দ্র মোদী লোকসভা থেকে জিতলো না? লোকসভার সদস্য না? তার মানে বর্তমানে লোকসভার লিডার অফ দ্য হাউস কে? তাহলে রাজ্যসভার সদস্যকে। রাজ্যসভায় মন্ত্রিত্ব থাকতে হবে, কিন্তু ওর মন্ত্রিত্ব থাকতে হবে এবং প্রধানমন্ত্রীর মনোনীত হইতে হবে, তিনিই হবেন রাজ্যসভার লিডার অফ দ্য হাউস। বর্তমানে রাজ্যসভার সদস্য জেপি নাড্ডা। কে? জেপি নাড্ডা। আবার জেপি নাড্ডা কিন্তু মন্ত্রীও, হ্যাঁ। তার মানে কিরকম ক্রাইটেরিয়া বললাম? রাজ্যসভার সদস্য হইতে হবে এবং তার মন্ত্রিত্ব থাকতে হবে এবং প্রধানমন্ত্রীর মনোনীত হইতে হবে। তাহলে লোকসভার লিডার অফ দ্য হাউস কাকে বলা হয়? নরেন্দ্র মোদী বলবো। বর্তমানে কে? নরেন্দ্র মোদী। আর রাজ্যসভার লিডার অফ দ্য হাউস কে হবে? জেপি নাড্ডা। আমেরিকাতে এই পদটার নাম হচ্ছিল মেজরিটি লিডার। কি নাম? মেজরিটি লিডার। ঠিক একই রকম ভাবে আরেকটা পদ হয় লিডার অফ অপোজিশন। লিডার অফ অপোজিশন, লিডার অফ অপোজিশন। এই লিডার অফ অপোজিশন কি হবে? লোকসভাতেও থাকবে, রাজ্যসভাতেও থাকবে। এই যারা পরাজিত দল তারা যদি অনেক সংখ্যাগরিষ্ঠ হয়, 1/10 অংশের চাইতে বেশি হয়, সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে সেই রকম দলের যে প্রধান তাকেই এই পদটা দেওয়া হবে লিডার অফ অপোজিশনের। বোঝা গেল তো? তাহলে বলো দেখি, বর্তমানে লোকসভায় লিডার অফ অপোজিশনকে? রাহুল গান্ধী। এতদিন পর্যন্ত এই পদটা ভ্যাকেন্ট ছিল, কেননা সংখ্যাগরিষ্ঠ দল
ছিল না, তার জন্য ভ্যাকেন্ট ছিল। কিন্তু এখন তো কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ, তার জন্য লিডার অফ দ্য অপোজিশন কে? রাহুল গান্ধী। বোঝা গেল তো? এই লিডার অফ অপোজিশনের কাজ কি? সরকারের সমালোচনা করা। কি করা? সরকারের সমালোচনা করা। এই জন্য আমেরিকাতে এই পদটার নাম মাইনরিটি লিডার। কি নাম? মেজরিটি লিডার কাকে বলা হয়? লিডার অফ দ্য হাউস। এইটা রাজ্যসভাতেও একই, রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠ যেই দলটা তার থেকেই সদস্যকে ইয়ে করা হয় অপোজিশনের জন্য। তাহলে বর্তমানে রাজ্যসভায় লিডার অফ দ্য অপোজিশনকে কে? মল্লিকার্জুন খার্গে। কে? মল্লিকার্জুন খার্গে। বোঝা গেল তো লিডার অফ দ্য অপোজিশন? তাহলে বলো লিডার অফ অপোজিশনের কাজ কি? সরকারের। এই জন্য লিডার অফ দ্য অপোজিশনকে বলা হয় অল্টারনেটিভ প্রাইম মিনিস্টার। বোঝা গেল তো? তাহলে অল্টারনেটিভ প্রাইম মিনিস্টার কাকে বলবো? অল্টারনেটিভ প্রাইম মিনিস্টার। অল্টারনেটিভ প্রাইম মিনিস্টার। বুঝা গেল? তাহলে কোন পদটাকে অল্টারনেটিভ প্রাইম মিনিস্টার বলা হয়? লিডার অফ দ্য অপোজিশন। এই লিডার অফ দ্য অপোজিশনের কাজ কি? সরকারের সমালোচনা করা। এবার আমার সাথে বলো তো, বর্তমানে লিডার অফ দ্য হাউস লোকসভায়, রাজ্যসভায় জেপি নাড্ডা। পরীক্ষা কিন্তু স্ট্যাটিক, এগুলাই ধূপধাপ দিয়ে দিবে। আচ্ছা, লিডার অফ দ্য অপোজিশন লোকসভায় কে? ভৈরব। রাহুল গান্ধী। রাজ্যসভায় কে? মল্লিকার্জুন। অল্টারনেটিভ প্রাইম মিনিস্টার কাকে বলা হয়? লিডার অফ দ্য। সরকারের সমালোচনা করা কার কাজ? রাজ্যসভার সম্পর্কে কোন আর্টিকেলে বলা? 80। লোকসভা সম্পর্কে, লোকসভার সদস্যদের বয়স কত বছরের জন্য নিয়োগ হয়? স্থায়ী কক্ষ, অস্থায়ী কক্ষ। বোঝা গেল তো? এখানে কোনো সমস্যা? ক্লিয়ার? তাহলে লোকসভা কমপ্লিট।